পুরুষ মানুষ ইন্ট্রুডার কিভাবে আমাদের হলের ভিতরে আসতে পারে, অনিয়মতান্ত্রিকভাবে মেয়েদের হলে প্রবেশ করলো, এটার কোনো উত্তর এখন পর্যন্ত আমরা পাইনি। অনেকগুলি লোক এসে আমাদেরকে জোর করে, সিসি ক্যামেরা আছে, জোর করে ঢুকে শিবিরের যারা প্রার্থী আছে, জিএস প্রার্থী আছে এবং ভিপি আছে, তারা দলবল নিয়ে মেয়েদের হলে প্রবেশ করেছে। জাকসুর উৎসবমুখর নির্বাচনের মধ্যে হঠাৎই উত্তেজনা। ছাত্রী হলে শিবির ও ছাত্রদলের প্রার্থীদের প্রবেশের অভিযোগ। ফজিলাতুন্নেসায় ভোট বন্ধ ছিল 1 ঘন্টা। জাহানারা ইমাম ও তাজউদ্দিন হলেও উত্তেজনা। সাবেক শিক্ষার্থী ও ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি আটক। পাল্টাপাল্টি অভিযোগ প্রার্থীদের। প্রশাসনের বিভিন্ন জায়গাতে বিভিন্ন অসঙ্গতি এবং গাফিলতি, একই সাথে তাদের মনে হয় স্বজনপ্রীতি লক্ষ্য করেছি। সাবেক শিক্ষার্থীদের আনাগোনা লক্ষ্য করছি, বিভিন্ন ভোট কেন্দ্রের পাশেই তাদের অবস্থান দেখতে পাচ্ছি। ৭১-এর শহীদ বুদ্ধিজীবী ও জুলাই শহীদদের গণকবরে মোনাজাত নবনির্বাচিত শিবির সমর্থিত ডাকসু প্যানেলের। বৈষম্যহীন ক্যাম্পাস গড়ার প্রত্যয় নতুন ভিপির। জুলাই বিপ্লবে যে 2000 ভাই বোন শহীদ হয়েছে, তাদের প্রত্যাশাগুলো পূরণ করা এখন আমাদের মূল কাজ। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সংসদ ছাড়া সংবিধান সংশোধন বৈধ হবে না, মন্তব্য সালাহউদ্দিনের। সংস্কার বাস্তবায়ন প্রক্রিয়া ঠিক করার আহ্বান হাসনাতের। ফেব্রুয়ারিতে ভোট না হলে ঝুঁকি দেখছেন সাইফুল হক। জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের বৈঠক। সংস্কারের সাফল্যেই নির্ভর করছে দেশের ভবিষ্যৎ, মন্তব্য আলী রিয়াজের। সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে এবার রেলপথ অবরোধ। ঢাকা খুলনা রুটে ট্রেন চলাচল বন্ধ। বাগেরহাটে আসন বহালের দাবিতে হরতাল। কক্সবাজারের মহেশখালীর পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান। অবৈধ অস্ত্র ও গোলা বারুদ জব্দ। পুড়িয়ে দেয়া হলো সন্ত্রাসীদের 3টি আস্তানা। শুরুতেই জাকসু নির্বাচনের খবর। জাকসুর উৎসব মুখর নির্বাচনের মধ্যে হঠাৎই উত্তেজনা। ছাত্রী হলে শিবির ও ছাত্রদলের প্রার্থীদের প্রবেশের অভিযোগে ফজিলাতুন্নেসা হলে ভোট গ্রহণ বন্ধ ছিল প্রায় 1 ঘন্টা। জাহানারা ইমাম ও তাজউদ্দিন আহমেদ হলেও দেখা দেয় উত্তেজনা। এদিকে রবীন্দ্রনাথ হল থেকে সাবেক শিক্ষার্থী ও ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি হাফিজুর রহমান সোহানকে আটক করা হয়েছে। এছাড়া বাড়তি ব্যালট ছাপানো নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন প্রার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ ভোট গ্রহণের মধ্যে শুরু হয় হঠাৎ উত্তেজনা। বেলা 12টার পর ফজিলাতুন্নেসা হলে ছাত্রদল ভিপি প্রার্থীর প্রবেশকে কেন্দ্র করে তৈরি হয় বাকবিতণ্ডা। বন্ধ রাখা হয় কেন্দ্রের ভোট গ্রহণ। নারী শিক্ষার্থীদের কেন্দ্রে পুরুষ প্রার্থীর প্রবেশ করায় নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানান শিক্ষার্থীরা। নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানান তারা। আর ছাত্রদল বলছে, শিবির কেন্দ্রে আগে ঢুকেছে খবর পেয়েই তারা অভিযোগ জানাতে গেছেন। এ নিয়ে কোনো মন্তব্য করেনি হল কর্তৃপক্ষ। ঘণ্টাখানেক পর আবারও চালু হয় ভোট গ্রহণ। এখানে সাধারণ সকল শিক্ষার্থী বলছে যে তাদের প্রাইভেসি হার্ম হয়েছে। একটা পুরুষ মানুষ ইন্ট্রুডার কিভাবে আমাদের হলের ভিতরে আসতে পারে, কিভাবে তারা কোনো ধরনের পারমিশন ছাড়া, অনুমতি ছাড়া অনিয়মতান্ত্রিকভাবে মেয়েদের হলে প্রবেশ করলো, এটার কোনো উত্তর এখন পর্যন্ত আমরা পাইনি। শিবিরের যারা প্রার্থী আছে, জিএস প্রার্থী আছে এবং ভিপি আছে, তারা দলবল নিয়ে মেয়েদের হলে প্রবেশ করেছে। ফজিলাতুন্নেসা হলের মতো জাহানারা ইমাম ও তাজউদ্দিন আহমেদ হলেও দেখা দেয় উত্তেজনা। এদিকে নির্বাচন চলাকালে ক্যাম্পাসে অবৈধভাবে অবস্থানের অভিযোগে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি হাফিজুর রহমান সোহানকে আটক করা হয়েছে। নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের যে ক্রাইটেরিয়া পড়বে আমি জানি না, ওনারা সম্ভবত সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন। এর আগে সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে দেখা যায় ভোটারদের সারি। দীর্ঘ 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, জাকসু ও হল সংসদ নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে বাড়তি উৎসাহ। বৃষ্টিস্নাত দিনে মুহুর্মুহু বজ্রপাত, লোডশেডিং। কিছু সময় আলো আঁধারিতেই চলে ভোট গ্রহণ। একদিকে যেমন দীর্ঘদিন পর জাকসু নির্বাচন হচ্ছে, তেমনি অন্যদিকে জীবনে প্রথমবারের মতো ভোট দিচ্ছেন অনেকে।
ভোট দিয়ে অনেক ভালো লাগছে। জীবনে প্রথমবারই অ্যাকচুয়ালি ভোট দিয়েছি। এর আগে যত ভোট হয়েছে সেখানে তো পার্টিসিপেট করার সুযোগ হয় নাই। আমার জীবনে আমি প্রথম আর কি ভোট দিতে এসেছি। আবার সারা বিশ্ববিদ্যালয়ের সবাই আমেজপূর্ণ পরিবেশে আর কি প্রচার প্রচারণা শেষ হয়েছে। আশা রাখছি আমেজপূর্ণ পরিবেশেই আবার বিশ্ববিদ্যালয়ে সকল ভোট সুষ্ঠুভাবে আর কি সম্পূর্ণ হবে। এদিকে পাল্টাপাল্টি নানা অভিযোগ করেন প্রার্থীরা। মীর মোশাররফ হোসেন হলে ভোট দেন ছাত্রদল ও শিবির দুই প্যানেলের ভিপি প্রার্থী। উভয়েরই অভিযোগ প্রতিপক্ষকে বাড়তি সুবিধা দিচ্ছে প্রশাসন। গতকাল থেকে এখন পর্যন্ত প্রশাসনের বিভিন্ন জায়গাতে বিভিন্ন অসঙ্গতি এবং গাফিলতি একই সাথে তাদের মনে হয় স্বজনপ্রীতি লক্ষ্য করেছি। ক্যাম্পাসে এখন পর্যন্ত সাবেক শিক্ষার্থীদের আনাগোনা লক্ষ্য করছি। বিভিন্ন ভোট কেন্দ্রের পাশেই তাদের অবস্থান দেখতে পাচ্ছি। এই বিষয়টা আমাদেরকে একটু চিন্তার মধ্যে ফেলে দেয়। নির্বাচন ঘিরে প্রতিপক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন আর নানা অব্যবস্থাপনার অভিযোগ করেন অন্যান্য প্যানেলের প্রার্থীরাও। কালির দাগ দেওয়াটার নাকি নিয়মই ছিল না, যেহেতু সাইন নেওয়া হচ্ছে, তাহলে কিছু হলে কালির দাগ দেওয়া হবে, কিছু হলে দেওয়া হবে না। এটাও তো এক ধরনের অব্যবস্থাপনার আপনার সুযোগ দেয়। আমি আশা করি যে আজকে সারাদিন ব্যাপী আমাদের জাকসু নির্বাচন সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হবে। ইউনিভার্সিটির সকল শিক্ষার্থীরা তাদের লিডারশিপ চয়েস করবে। সে কোন প্যানেলে আছে এটা চিন্তাভাবনা করে না, তারা চিন্তাভাবনা করবে তাদের এক বছরে তাদের সমস্যাগুলো সমাধান করতে, কারা তাদের সমস্যাগুলো সমাধান করতে পারবে। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। জাকসু নির্বাচনের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী ফারুক ভুঁইয়া রবিন, জিনাতারা যশোয়া, তুষার আহমেদ ইমন এবং মুজাফফর হোসেন জয়। সরাসরি প্রথমে যাচ্ছি রবিনের কাছে। রবিন, সকাল থেকে আসলে আমরা দেখছি যে বিভিন্ন কেন্দ্রে ভোট গ্রহণ চলছে, কিন্তু বেলা যত গড়াচ্ছে ততই আসলে যে ভোটতপ্ত হচ্ছে। কখনো কখনো সেটি এরকম পর্যায়ে গিয়েছে যে ভোট বন্ধ রাখতে হয়েছে, এরকম ঘটনা পর্যন্ত কোনো কোনো কেন্দ্রে ঘটেছে। তো এখন পর্যন্ত যদি আপনাদেরকে জানাতে চাই, আমরা যেগুলো কিছু কিছু কেন্দ্রে যেটি দেখেছি যে শিক্ষার্থীদের যে তার মেয়াদ শেষ হয়ে গেছে এরকম শিক্ষার্থীর উপস্থিতি, কিংবা যেই ভোটার নন এরকম শিক্ষার্থীদের হলে হলে উপস্থিতি, এই বিষয়গুলো নিয়ে কিন্তু যে ভোটের পরিবেশ সেখানে কিন্তু যে নানা ধরনের মাত্রা তৈরি করেছে এবং সেখানে কিন্তু যে হলগুলোতে বেশ উত্তপ্ত পরিবেশের তৈরি হয়। তো এখন পর্যন্ত যদি আমরা আপনাদেরকে বলতে চাই যে একটি কেন্দ্রে কিন্তু যে কিছু সময় ভোট গ্রহণ বন্ধ ছিল এবং বিভিন্ন প্যানেলগুলোর পক্ষ থেকেও কিন্তু যে সংবাদ সম্মেলন করা হচ্ছে কিংবা যে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তা বলা হচ্ছে, সেখানে কিন্তু প্রায় সব প্যানেলের পক্ষ থেকেই নানা ধরনের অভিযোগগুলো তোলা হচ্ছে এবং সেখানে প্রশাসন এবং নির্বাচন কমিশন তারা কতটা আন্তরিক কিংবা তারা তাদের দায়িত্ব কতটুকু পালন করছে সেটি নিয়ে কিন্তু যে প্রশ্ন তোলা হচ্ছে বিভিন্ন প্যানেলগুলোর পক্ষ থেকে। এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা যেটি দেখতে পাচ্ছি যে গণমাধ্যম কর্মীদের সঙ্গেও কেউ কেউ অসদাচরণ করছেন, এরকম অভিযোগও কিন্তু যে উঠেছে। তো সবগুলো মিলে যে সময় যত গড়াচ্ছে ততই কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন নিয়ে কিন্তু যে নানা ধরনের যে পরিস্থিতি সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। তো অল্প কিছু সময় আগে সমন্বিত শিক্ষার্থী ফোরামের একটি যে সংবাদ সম্মেলন হয়েছিল, যেটি আসলে যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত যে প্যানেল শিক্ষার্থী ঐক্য ফোরামের, তো সেই সংবাদ সম্মেলনেও কিন্তু যে নানা ধরনের অভিযোগ তোলা হয়েছে এবং তারা প্রতিপক্ষ বিভিন্ন প্যানেলের বিরুদ্ধে যে অভিযোগটি করেছেন সেটি হলো যে সকাল থেকে, অর্থাৎ সেটি নিয়ম বহির্ভূতভাবে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা তারা লিফলেট বিতরণ করছে এবং যেই প্রয়োজনের তুলনায় যে অতিরিক্ত যে লিফলেট প্রয়োজনের তুলনায় যে অতিরিক্ত যে ব্যালট ছাপানো হয়েছে সেটি নিয়ে কিন্তু যে প্রায় সবগুলো প্যানেলই কিন্তু যে প্রশ্ন তুলেছে। অল্প কিছু সময় আগে যেমন শিক্ষার্থী ঐক্য ফোরামের সংবাদ সম্মেলনের জন্য যেমন বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, ঠিক একইভাবে ছাত্রদলের পক্ষ থেকেও এই বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল এবং শিবিরের পক্ষ থেকেও কিন্তু যে এই বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এবং সেই জায়গাতে যে প্রশাসনের একেবারে যে উচ্চ মানে শীর্ষ স্তর থেকে নিয়ে শুরু করে যে বিভিন্ন স্তরের সঙ্গে যারা জড়িত রয়েছে তারাও এই নির্বাচনের যেই ব্যবস্থাপনা সেটি সুষ্ঠুভাবে করার ক্ষেত্রে কতটা যে আন্তরিক সেই প্রশ্নটা কিন্তু যে তুলেছে। তো এইরকম একটি জায়গাতে
যখন শিক্ষার্থীরা তবুও আশা করছে বিভিন্ন প্যানেলের যারা রয়েছেন যে তারা যে কথাটি বলছেন যে তারা আশা করেন যে শিক্ষার্থীরা যে এই নানা ধরনের যে কুটচাল চলছে কিংবা যে ষড়যন্ত্র চলছে সেগুলো রুখে দেওয়া হবে এবং একইভাবে বিভিন্ন প্যানেলের শিবির কিংবা ছাত্রদলের প্যানেল থেকে যে কথাটি বলা হচ্ছে যদি সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের যে পরিবেশ সেটি চলতে থাকে তাহলে তারা ফলাফল যাই হোক না কেন মেনে নেবেন। আমরা বিভিন্ন হলের খবর নিব, আমরা একটু যুক্ত হবে তাজউদ্দিন হল থেকে আমাদের সহকর্মী তুষার যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। তুষার, ৩৩ বছর পর অনেকের প্রত্যাশার এই জাকসু নির্বাচনকে ঘিরে সকলের অনেক প্রত্যাশা, ভোটাররা তাদের কল্যাণ এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের অনেক প্রত্যাশা রেখেছেন এবং সেই প্রত্যাশা বাস্তবায়নে আজকের সেই জাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে এই জাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং ২১টি হলে কয়েকটি বুথ স্থাপন করা হয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শহীদ তাজউদ্দিন আহমদ হলে এবং এখানে ১৬টি বুথ স্থাপন করা হয়েছে। প্রতিটি বুথেই ভোটাররা প্রবেশ করছে এবং তাদের ভোট দিয়ে পরে ব্যালটে তারা তাদের ব্যালট পেপারটি রাখছে ব্যালট বক্সে। এবং কিছুক্ষণ আগেই কিন্তু শহীদ তাজউদ্দিন আহমেদ হলে কিছুক্ষণের জন্য সাময়িক সময়ের জন্য ভোট গ্রহণ স্থগিত হয়ে যায়। প্রায় ১৫ থেকে ২০ মিনিটের মতো ভোট গ্রহণ স্থগিত হয়েছিল। আমরা ভোটারদের কাছে এবং বাইরে যারা ছিলেন তাদের কাছে জানতে পেরেছি যে ছাত্রদলের একজন ভিপি প্রার্থী তিনি ভোট কেন্দ্রে প্রবেশ করার আগ মুহূর্তেই তারা ভোট কেন্দ্রটি উত্তাল হয়ে যায় এবং সাময়িক সময়ের জন্য ভোট গ্রহণ স্থগিত হয়ে যায়। সেই মুহূর্তে কিন্তু বিশ্ববিদ্যালয়ের আনসার বাহিনী এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মিলে আসলে সাংবাদিকদের প্রবেশও কিছুক্ষণের জন্য রোধ করেছিলেন এবং আমরা সেখানে প্রবেশ করতে পারছিলাম না। তবে অল্প সময়ের মধ্যেই আবার ভোট গ্রহণ স্বাভাবিক পর্যায়ে ফিরে আসে এবং এখন কিন্তু আবারও আগের ভোট গ্রহণ চলছে। কিছুক্ষণের জন্য ভোট গ্রহণ স্থগিত হলেও কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়ার মধ্যে তেমন কোনো প্রভাব পড়েনি বা কোনো অনিয়ম আমাদের চোখে পড়েনি বা ভোটারদের সাথে আমরা কথা বলেছিলাম তারাও কোনো অনিয়মের কথা জানাচ্ছেন না। তবে কিছুটা অব্যবস্থাপনার কথা এই হলের শিক্ষার্থীরা জানিয়েছেন যে আসলে দীর্ঘ লাইনের সারি এবং খুব অল্প করে শিক্ষার্থী নয় বা ভোটিং ব্যবস্থার অব্যবস্থাপনার কারণে তাদের ভোট দিতে দেরি হচ্ছে এবং 5টার মধ্যে তারা আদৌ ভোট গ্রহণ শেষ করতে পারবে কিনা সেটি নিয়ে অনেকে শঙ্কা প্রকাশ করেছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং এখানে কিন্তু অফিসার, একজন রিটার্নিং অফিসার এবং 5 জন পোলিং অফিসার আছে নির্বাচনটি সুষ্ঠু করার জন্য। এবং এই নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণের ক্ষণ আসতে চলেছে খুব শীঘ্রই। জাহাঙ্গীরনগর জাকসু নির্বাচনের এরপর খবর জানাবেন সহকর্মী যশোর, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পনেরো নম্বর হলের সামনে যে উত্তপ্ত পরিস্থিতি হলের সামনে ভেতরে তৈরি হয়েছিল সেই উত্তাপ কিছুটা কমেছে, নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। আমরা সেই নিরাপত্তা কর্মীরা যেখানে এসেছেন যে চিত্রটি এখন আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা কিছুক্ষণ আগে থেকে দেখেছি পুলিশ কর্মকর্তারা এসেছেন এবং আমাদেরকে হলের প্রভোস্ট জানিয়েছেন এবং নির্বাচন কমিশনের সদস্য জানিয়েছেন যে নির্বাচন ভোট গ্রহণ ঘন্টা পর বেশ যে এখন তারা নিরাপত্তা জোরদার করেছেন এই হল ঘিরে এবং তারা বলছেন যে নিরাপত্তা নিয়ে আর কোনো শঙ্কা নেই, শিক্ষার্থীরা ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট গ্রহণ করতে পারেন। এবং প্রভোস্ট যখন বেরিয়েছিলেন তখন আমাদেরকে জানিয়েছিলেন যে নিরাপত্তা ভেতরে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন যখন থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা এখানে আসলে প্রশাসনের কর্মকর্তারা আছেন, পুলিশ কর্মকর্তারা আছেন, তারা পরিস্থিতি নিয়ে কি বলছে একটু জানার চেষ্টা করব। কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটে নাই, কারণ আমাদের তো প্রতিটা গোয়েন্দা এবং প্রতিটা ভোট কেন্দ্রের আশেপাশে এবং নির্বাচন কমিশন সহ এখানকার যে ভিসি মহোদয়, প্রক্টর মহোদয়, নির্বাচন কমিশনার মহোদয়ের সাথে ফুল টাইম আমাদের পুলিশ, কারণ আমরা এখানে পর্যাপ্ত পরিমাণ পুলিশ মোতায়েন করেছি, প্রায় 2000-এরও বেশি। বিজিবি আছে 8 প্লাটুন, আনসার আছে 7 প্লাটুন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে আমাদের সাথে
তো এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিও ঘটে নাই এবং এখন পর্যন্ত ভোট গ্রহণে বাধা প্রদান অথবা জোর করে কোনো দল আরেক দলকে ভোট বাধা প্রদান বল প্রয়োগ কোনো কিছু ঘটনা এখন পর্যন্ত ঘটে নাই। ঘটলে কিন্তু নির্বাচন কমিশন আমাদেরকে জানাবে, আমরা ব্যবস্থা নেব। আপনি একটু আগে বলছিলেন, আমি আবার একটু রিপিট করতে চাই, আমরা লাইভে আছি, সেটা হচ্ছে আপনি বলছিলেন যে এখানে ভোটটা কেন বন্ধ ছিল এবং পরবর্তীতে চালু হলো, এই বিষয়টা একটু আবার যদি বলতেন। এইটা আমাদের এখানে যে নির্বাচন কমিশনের যারা ছিলেন ওনারা আমাকে যেটা বললেন, ওনারা যেমনটি বলছিলেন যে নির্বাচন মনিটরিং টিম আছে এখানে একটা, এটাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েরই কর্তৃপক্ষ বা প্রশাসন এখানে মনিটরিং যে সেল আছে, ওনার একজন সদস্য, ওনার নাম মেহের আমিন, উনি এখানে প্রবেশ করেছিলেন এবং উনি প্রবেশ করার পর এখানে যে কালি দেওয়া হয়, যে কালিতে এই কালিটা সম্ভবত বেশি বা কম, এই পরিমাণটা নিয়ে ওনার আপত্তি ছিল। উনি ভোট গ্রহণের বন্ধের সিদ্ধান্ত দিয়েছে। তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশনে এসে বলছে এটা ওনার এখতিয়ারে বহির্ভূত, ওনারা আবার ভোট চালু করেছে। ওনারা বলছে যে ওনারা শুধু মনিটরিং করবেন, ওনাদের অবজারভেশন থাকলে ওনারা নির্বাচন কমিশনকে অবগত করবেন, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে যে কোনটি সিদ্ধান্ত ওনারা গ্রহণ করবেন। মনিটরিং যারা সেলের সদস্য ওপিনিয়ন লিখিত আর মৌখিকভাবে কমপ্লেন করতে পারে, তারা সিদ্ধান্ত দিতে পারে না। সিদ্ধান্ত দেওয়ার মালিক একমাত্র নির্বাচন কমিশন। সেই নির্বাচন কমিশন ভোট গ্রহণ চালু করেছে, পুনরায় ভোট গ্রহণ চলছে। এখন আমরা শুনছিলাম যে পুলিশ কর্মকর্তা আমাদেরকে বলছিলেন, একজন এসপি বলছিলেন যে এখানে নিরাপত্তা নিয়ে যে শঙ্কা কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল, তারা নিশ্চিত করতে চাচ্ছেন আমাদেরকে যে নিরাপত্তা নিয়ে আর কোনো শঙ্কা নেই, ভোট গ্রহণ শুরু হয়ে গেছে এবং আরও 1 ঘন্টা যেই ভোট মাঝখানে বন্ধ ছিল সেটা বাড়িয়ে দেওয়া হবে, এমনটাই তাদেরকেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন। এখন পর্যন্ত এই 15 নম্বর হলের সামনে প্রশাসন কোনো ধরনের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখছেন না এবং এই কারণে নিরাপত্তা বাহিনী আরও জোরদার করা হয়েছে বলে এখন পর্যন্ত আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত 15 নম্বর হল থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। সিনেট ভবনের সামনে আছেন আমাদের আরেক সহকর্মী মোজাফফর হোসেন জয়, সেখানকার সর্বশেষ খবর জানবো তার কাছে। জয়, বেলা যত গড়াচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই ডাকসু নির্বাচনের উৎকণ্ঠা এবং উত্তাপ ততই বৃদ্ধি পাচ্ছে। কিছু কিছু ঘটনাকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দুশ্চিন্তার বলিরেখা দেখা দিয়েছে। ইতিমধ্যেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বঙ্গমাতা হলে একটি ঝামেলা হয়েছে, যা নিয়ে ছাত্র শিবির তাদের প্রেস ব্রিফিং করছেন নির্বাচন অফিসের ঠিক সামনেই। তারা অভিযোগ করছেন জোর করে তাদের যে নির্বাচন অফিসের সামনে তারা যে অভিযোগ করছেন যে জোরপূর্বক কিছু কিছু ছাত্রদল নেতা তাদের কক্ষে ঢুকে পড়ে এবং সেখানে তারা ঝামেলা করে। এই বিষয়টি নিয়েই মূলত তারা অভিযোগ করছেন। একই সাথে তারা বলছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরও কিছু জায়গায় নির্বাচন নিয়ে ঝামেলা করছে ছাত্রদল সহ আরও অনেক স্বতন্ত্র প্রার্থীরা। তো এই নিয়েই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোট কথা উত্তেজনা বিরাজ করছে এবং বলছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে 21টি হলে মূলত নির্বাচন কেন্দ্র করা হয়েছে, সেই 21টি হলেই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছিল এবং যদিও সকাল থেকে নির্বাচনে ভোট পড়ার গতি অনেকটাই কম ছিল, কিন্তু দিন বাড়ার সাথে সাথে কিন্তু ভোটারদের আগ্রহ বাড়ছিল এবং তারা কেন্দ্রে এসে ভোট প্রদান করছিল। কিন্তু এরই মধ্যে কিছু হলে সমস্যার সৃষ্টি হয়েছে। কিন্তু নির্বাচন কমিশন আমাদেরকে যেটি বলেছেন যে এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে কেউ লিখিত অভিযোগ করেনি এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে এবং কোথাও কোনো ঝামেলা হচ্ছে না, যার ফলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রায় 2000 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোতায়েন রয়েছে। সুতরাং এখানে কোনো সমস্যা হওয়ার কিছু নেই বলে আমাদেরকে জানিয়েছে ঢাকা রেঞ্জের ডিআইজি। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচনের আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়ে ডাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু, সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনে মনোনয়ন ফিরে পেতে আপিল ও নিষ্পত্তির শেষ দিন আজ। আর আজ ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে বলে জানিয়েছে ডাকসু নির্বাচন কমিশন। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই তোড়জোড় বাড়ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ডাকসু, সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনে মনোনয়ন ফিরে পেতে আপিল ও নিষ্পত্তির শেষ দিন আজ। নামের বানান থেকে শুরু করে ছোটখাটো ত্রুটি সংশোধনে আবেদন করেন প্রার্থীরা। আপিলে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারলে চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত ও ত্রুটি সংশোধন করা হবে আজই।
এর আগে 9 ও 10 সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে রাকসু ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে 7 জন ও হল সংসদে অন্তত 5 জনকে বাদ দিয়ে প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়। রাকসুতে ভিপি পদে 19, জিএস পদে 14 ও এজিএস পদে 16 জন প্রার্থী হয়েছেন। শনিবার মনোনয়নপত্র প্রত্যাহার এবং রোববার প্রকাশিত হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। ওই দিন থেকেই শুরু হবে প্রচারণা। আমার মনোনয়ন বাতিলের প্রধান কারণ হচ্ছে আমার প্রস্তাবকের স্বাক্ষর না থাকা। আমি সম্পূর্ণ আশাবাদী দরখাস্তের প্রেক্ষিতে আমার নাম সম্পূর্ণ সংশোধন হয়ে যাবে। রাকসু এবং সিনেট মিলে 322 ছিল, তার মধ্যে 7 জনের আমরা বিভিন্ন রকম সমস্যা আছে, তাদেরকে আমরা সাময়িক বাতিল করেছি। আজকে তারা আপিল করবে। আপিলে যদি সন্তোষজনক হয় তাদের আপিল, তাহলে সেগুলোকে চূড়ান্ত লিস্টে চলে যাবে। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা রাত 12টার মধ্যে যে কোনো সময় চাকসুর ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানিয়েছে চাকসু নির্বাচন কমিশন। কারেকশন যেগুলো আসছে ডিপার্টমেন্ট থেকে, এগুলো আমরা পেয়েছি, এখনও 2-1টা ডিপার্টমেন্ট থেকে বাদ আছে। আমার ধারণা আজকে ইনশাল্লাহ পেয়ে যাব। পেয়ে গেলে আমরা রাত্রে 12টার মধ্যে আমরা যে কোনোভাবে হোক চেষ্টা করব আপলোড দিতে। 14 সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ শুরু হবে এবং জমা নেওয়া হবে 15 থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত, আর যাচাই বাছাই হবে 18 সেপ্টেম্বর। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মওদুদ রানা। রাকসুর খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি এবং হল সংসদ নির্বাচনের যে নির্বাচনী আমেজ সেটি কিন্তু শুরু হয়েছে এবং আমরা দেখেছি যে এর আগে 6টি প্যানেলের পরিচিতি হয়েছে এবং আরও একটি প্যানেলের পরিচিতি চলছে। এখানে সর্বজনীন শিক্ষার্থী সংসদ নামের এই প্যানেলে সাবেক সমন্বয়করা রয়েছে, ছাত্রনেতারা রয়েছে এবং তারা বলছেন যে তারা 1969, 71 এবং 24-এর যে গণ অভ্যুত্থান সব কিছুর সমন্বয়ে একটি প্যানেল দিয়েছেন এবং তারা বলছেন যে তারা ভালো করবেন। এবং আমি জানিয়ে রাখি যে আজকে রাজশাহী যে এখানে রাকসু নির্বাচন কমিশন রয়েছেন, সেখানে কিন্তু যারা প্রার্থী হয়েছিলেন, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছিল, সেগুলো নিয়ে আপিল করেছেন শিক্ষার্থীরা এবং এখন পর্যন্ত সকাল 10টা থেকে এই বেলা 3টা পর্যন্ত 6 জন প্রার্থী তাদের আপিল করেছেন এবং যাদের নামের বানান ভুল কিংবা আরও কিছু ছোটোখাটো ত্রুটি রয়েছে তারা সেটি সংশোধনের জন্য আবেদন করেছিলেন। সেই আবেদন প্রক্রিয়া জমা পড়েছে এবং কিছুক্ষণ পরে সেটি নিয়ে শুনানি হবে এবং সেই শুনানির পরে আপিলের যে নিষ্পত্তি এবং সংশোধনের যে নিষ্পত্তি সেটি অনুষ্ঠিত হবে। রাকসু নির্বাচন কমিশন বলছেন যে খুব ছোটোখাটো ত্রুটি ছিল, বেশিরভাগ ক্ষেত্রে টাকা জমা দেওয়ার স্লিপ কিংবা নামের বানানের অসঙ্গতি কিংবা স্বাক্ষর করেনি অথবা ছবি জমা দেয়নি, এমন সব ছোটোখাটো ভুলের জন্য তাদের প্রার্থিতা স্থগিত করা বা বাতিল করা হয়েছিল। তারা তার পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন, সেটি নিয়ে আপিল হবে, সেটি নিয়ে শুনানি হবে এবং তারপরে তারা সিদ্ধান্ত নেবেন এবং প্রয়োজনীয় কাগজপত্র থাকলে প্রার্থিতা ফেরত পাবেন এবং যারা সংশোধনের জন্য আবেদন দিয়েছেন তাদের সংশোধন করা হবে, এই মর্মে আমাদেরকে জানিয়েছে রাকসু নির্বাচন কমিশন। অন্যদিকে আমরা যেটি দেখেছি যে যারা এখানে প্রার্থীরা রয়েছেন তারা সেই আপিলের যে সিদ্ধান্ত সেটির অপেক্ষায় রয়েছেন এবং যাদের প্রার্থিতা আগে থেকে রয়েছে তারা নির্বাচনী যে আমেজ তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং তাদের ভোটের জন্য কথাবার্তা বলছেন। তবে আনুষ্ঠানিক যে প্রচারণা সেটি শুরু হবে 14 সেপ্টেম্বর। এই ছিল রাজশাহী আনুষ্ঠানিক যে প্রচারণা, সেটি আগামী 14 সেপ্টেম্বর শুরু হবে। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মওদুদ রানা। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ডাকসুর নতুন ভিপি এবং জিএস। সকালে রায়ের বাজারে 71-এর শহীদ বুদ্ধিজীবী ও জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করেন শিবির সমর্থিত ডাকসুর নবনির্বাচিত প্যানেল। এ সময় হিজাব নিয়ে ভারতীয় মিডিয়া মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন SM ফরহাদ। রায়ের বাজারে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ছাত্র শিবির সমর্থিত নবনির্বাচিত ডাকসু নেতারা 71-এর শহীদ বুদ্ধিজীবী ও জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় করেন দোয়া ও মোনাজাত। গণকবরে মোনাজাত শেষে তারা জানান জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয় গড়তে কাজ করবে নতুন নেতৃত্ব। সবার মতামতের ভিত্তিতে শিক্ষার্থীদের নিয়ে কাজ করার কথাও জানান ভিপি সাদিক কায়েম। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা শহীদদের আকাঙ্ক্ষা একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের চমৎকার একটা নমুনা আমরা হাজির করতে চাই। এই আমানত এটা আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে এবং এর পাশাপাশি সকল শিক্ষার্থীরা আমাদেরকে যে কোনো বিষয়ে যে কোনো সময়
তারা আমাদেরকে প্রশ্ন করতে পারবে। আমাদের কাজ হচ্ছে কাজ করা আর শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা। সিনেট ভবনে ফল ঘোষণার সময় হিজাব স্লোগান নিয়ে বিতর্কের বিষয়ে তারা অভিযোগ করে বলেন, বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করছে। বিশ্ববিদ্যালয়ে যে ড্রেস পরে যিনি হিজাব পড়তে চান তাকে আপনি পিছন থেকে এসে গোপনে এসে তাকে বিকৃত ছবি করবেন অথবা তাকে ডিপার্টমেন্টে হেনস্থা করবেন, এই জিনিসগুলো বিশ্ববিদ্যালয়ে না চলা উচিত। সেই ভয়েসটা শিক্ষার্থীরা সেখানে রেজ করেছে। এটাকে বিদেশি মিডিয়া বা স্পেসিফিক একটা দেশের মিডিয়া কেন এটা প্রেজেন্ট করছেন সবকিছু জানা সত্ত্বেও এটা তাদের এজেন্ডার ব্যাপার। তবে দেশীয় মিডিয়া যারা হাজির ছিলেন তারা তো সবকিছু দেখেছেন। আশা করি আমাদের দেশীয় মিডিয়ার ভাইয়েরা সবাই সত্যটাই উপস্থাপন করেছে। আনুষ্ঠানিক দায়িত্ব নেওয়ার পর অন্যান্য পদে নির্বাচিত প্রার্থীদের নিয়ে পরিকল্পনা সাজানোর কথা জানায় ডাকসুর নতুন নেতৃত্ব। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। নির্বাচিত সংসদই সংবিধান সংশোধনের অনুমোদন দেওয়ার ক্ষমতা রাখে উল্লেখ করে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বলেছেন, ভিন্ন কোনো প্রক্রিয়ায় গেলে পরবর্তীতে তা আদালতে চ্যালেঞ্জ হতে পারে। নাগরিক কোয়ালিশন আয়োজিত বৈঠকে বক্তারা বলেন, ফেব্রুয়ারির নির্বাচন অনিশ্চিত হলে ঝুঁকিতে পড়বে সরকার। নির্বাচনে সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানান তারা। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ, অন্তর্বর্তী সরকারের ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের ঘোষণার পরও রাজনৈতিক দলগুলোর মতপার্থক্যে রয়ে গেছে বেশ কিছু সংশয়। বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশনের এই বৈঠকে উঠে আসে এসব প্রসঙ্গ। আলোচনায় রাজনৈতিক দলের নেতারা বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ঝুঁকিতে পড়বে ডক্টর ইউনূসের সরকার। তারা মনে করেন এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর ঐক্য প্রশ্নবিদ্ধ। সাংবাদিকরা মনে করেন, বর্তমান সরকারের অর্জন বা ব্যর্থতা যাই থাকুক, সুষ্ঠু নির্বাচন না হলে অর্জন বলতে কিছুই থাকবে না অন্তর্বর্তী সরকারের। ফেব্রুয়ারি নির্বাচনটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে কিনা, সবার কাছে গ্রহণযোগ্য হবে কিনা দেশের ভেতরে এবং বাইরে, তার প্রধান বিষয় হচ্ছে সরকারের রাজনৈতিক ইচ্ছা, তার পলিটিক্যাল উইল। আগামী নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়, সকল দলের অংশগ্রহণ নিশ্চিত হয়, সে বিষয়ে আমাদের সকলকে আন্তরিক হতে হবে এবং কেউ নির্বাচনে যাবে কেউ যাবে না সেই ধরনের পরিবেশ যাতে না তৈরি হয়। এনসিপি ও জামায়াতের নেতারা বলেন, নির্বাচন পূর্ব চ্যালেঞ্জের মাঝে সংস্কার বাস্তবায়নের প্রক্রিয়া এখনো ঠিক করা যায়নি। আগামী নির্বাচন রাজনৈতিক প্রভাবমুক্ত থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন রাখেন তারা। প্রি ইলেকশন চ্যালেঞ্জের মধ্যে যে বিষয়গুলো আছে এর মধ্যে প্রথম যেই চ্যালেঞ্জটা সেটা হচ্ছে এখনো পর্যন্ত আমাদের রিফরমেশন যে ইমপ্লিমেন্টেশন মেকানিজমটা এখনো এই জায়গাটা আমরা এখনো পর্যন্ত একমত হই নাই। তো এই বিষয়টা নিয়ে হচ্ছে একটা পরবর্তীতে একটা চ্যালেঞ্জ হতে পারে। সামনে একটা ক্ষমতায় আসতেছে একটা দল, সেই দলের আনুগত্য পরায়ণ হয়ে কাজ করে তাদের নেক নজরে পড়ার একটা চূড়ান্ত কম্পিটিশন চলতেছে। এমন সেবাদাসে পরিণত হয়েছে, এটা খুবই দুর্ভাগ্যজনক, যেটা আওয়ামী লীগের 15 বছর আমরা কোনো ক্ষেত্রে খেয়াল করি নাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, নির্বাচিত সংসদই সংবিধান সংশোধনের অনুমোদনের ক্ষমতা রাখে। ভিন্ন কোনো প্রক্রিয়ায় গেলে পরবর্তীতে আদালতে চ্যালেঞ্জ হতে পারে। সংবিধান সংশোধনী সংক্রান্ত যে কোনো প্রস্তাব অনুমোদন করার বৈধ ফোরাম হচ্ছে জাতীয় সংসদ। আমরা এমন কোনো উদাহরণ দিতে চাই না যেটা জাতির সামনে একটা উদাহরণ হয়ে থাকবে, যেটা পরে একটা উপযুক্ত আদালতে চ্যালেঞ্জ হবে এবং হয়তো একটা প্রশ্নবিদ্ধ হিসাবে আমরা সেই সিদ্ধান্তকে পাবো। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে বলেও মত দেন আলোচকরা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সংস্কার প্রক্রিয়ার সাফল্যের উপরই দেশের ভবিষ্যৎ নির্ভর করবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকে একথা জানান তিনি। জানান, সংস্কার প্রক্রিয়ায় ভিন্ন মত ও নোট অব ডিসেন্ট সহ বেশিরভাগ আলোচনায় একমত রাজনৈতিক দলগুলো। কমিশন কারো ওপরে কিছু চাপিয়ে দেবে না উল্লেখ করে আলী রিয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সরকার। এই প্রক্রিয়া নিয়ে বিশেষজ্ঞদের মতামতও নিয়েছে ঐকমত্য কমিশন। 84টা বিষয়ে 2 পর্যায়ের আলোচনায় আমাদের মধ্যে এক ধরনের ঐকমত্য তৈরি হয়েছে। আমি এক ধরনের কথা বললাম এই কারণে, কিছু কিছু বিষয়ে নোট অব ডিসেন্ট আছে, ভিন্ন মত আছে।
তো তার সত্ত্বেও কিন্তু আপনারা সকলেই প্রত্যেকটি রাজনৈতিক দলই এই সহযোগিতা করেছেন, আপনাদের অবস্থানগত পরিবর্তন করেছেন, সকলের সাথে এক জায়গায় এসে দাঁড়াতে চেষ্টা করেছেন। কারণ হচ্ছে যে আমরা সকলেই চাইছি এই সংস্কার প্রক্রিয়ার সাফল্য, কারণ এর উপর বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণ করছে। এই মুহূর্তে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী সানভীর রূপল, সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। রূপল, 31 জুলাইয়ের পরে আজ আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে ঐক্যমত্য কমিশনের, এবং ঐক্যমত্য কমিশনের সকাল থেকে 11টা থেকে যে আলোচনা চলছে সেই আলোচনা এখনো পর্যন্ত তারা একমত হতে পারেনি যে কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন হতে পারে সংস্কার পদ্ধতি, এবং সেই পদ্ধতি নিয়ে ঐক্যমত্য কমিশন বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছে। একটি হচ্ছে গণভোট, একটি হচ্ছে অধ্যাদেশ এবং রাষ্ট্রপতি অধ্যাদেশের মাধ্যমে, এবং আরও একটি বিষয়ে সুপারিশ তারা করেছে, সেটি হচ্ছে গিয়ে যেভাবে করে এই অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে, অর্থাৎ সর্বোচ্চ আদালতের মতামতের ভিত্তিতে, এবং সর্বোচ্চ আদালত এই বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কোনো একটি মতামত দিতে পারে, সেরকম বেশ কয়েকটি প্রস্তাব কিন্তু এসেছে এবং সেই প্রস্তাবগুলো নিয়েই আলোচনা চলছে। তবে এখনও পর্যন্ত রাজনৈতিক দলগুলো ঐক্যমত পৌঁছাতে পারেনি। ঐক্যমত্য কমিশনের সহসভাপতি তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলোর উপরে বাস্তবায়ন প্রক্রিয়া চাপিয়ে দেওয়া হবে না। তবে এখনও পর্যন্ত যে বিষয়টি নিয়ে বিএনপি এবং তার সম্ভাবনার যে দলগুলো আছে তারা চাইছে যে আগামী সংসদ যেটি হবে সেই সংসদের মাধ্যমে জনগণের যে প্রতিনিধি থাকবেন সেই জনগণের প্রতিনিধিদের মাধ্যমেই সংবিধান সংস্কারের প্রস্তাবগুলো উত্থাপন করা হবে, এবং সেখানেই সেটি বাস্তবায়ন করা, সংবিধান সংস্কারের বাস্তবায়ন প্রক্রিয়া সেটি হতে পারে। তবে এর বাইরে যে প্রস্তাবগুলো আছে সেই প্রস্তাবগুলো নিয়ে আলোচনা চলছে, এবং যেগুলো সাংবিধানিক বাধ্যবাধকতা নেই সেই রকম যে প্রস্তাবগুলো আছে সেই প্রস্তাবগুলো যাতে অধ্যাদেশের মাধ্যমে পালন করা যায় সেরকম কথা কিন্তু উঠছে। এবং জামাত সহ এনসিপি সহ অন্যান্য যারা আছে তারা কেউ কেউ আবার গণভোটের মাধ্যমে এই প্রস্তাব বাস্তবায়ন, সেই বাস্তবায়নের কথা বলছেন। তবে এরকম নানান রকমের প্রস্তাবনা নিয়েই আলোচনা চলছে। আজকে একদিনেই এই আলোচনা চূড়ান্ত হবে কিনা সে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তবে একটু আগে দুপুরের খাবারের যে বিরতি, সেই বিরতির মধ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাইফুল হক সহ অন্যান্য নেতারা তারা বক্তব্য দিচ্ছেন, এবং তাদের সেই বক্তব্যের মধ্যে উঠে এসছে তাদের যে মতামতগুলি এর মধ্যে তারা তুলে ধরেছেন সেই বিষয়গুলো। তো এই ছিল এখন পর্যন্ত ঐক্যমত্য কমিশনের সবশেষ তথ্য। ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সানভীর রূপল। জুলাই আগস্টের আরেক মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব। রামপুরায় 2 জনকে হত্যা ও কার্নিশে ঝুলে থাকা এক ব্যক্তিকে গুলির ঘটনায় হাবিব সহ 5 জনের বিচার শুরু করা হবে কিনা মঙ্গলবার আদেশের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিন আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন আদালত। বৃহস্পতিবার রামপুরায় 2 জনকে হত্যা ও আমির হোসেনকে গুলির ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হয়। শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, গুলি করা 2 পুলিশ সদস্য এএসআই চঞ্চল চন্দ্র সরকার ও তরিকুল ইসলাম ভূঁইয়া। তাদের সিসি এবং অফিসিয়াল ডকুমেন্টে যা কিছুই থাকুক না কেন, তারা ওই ঘটনার সময় এক থানার পুলিশ আর এক থানার মধ্যে ঢুকে নির্মম হত্যাকাণ্ড সংগঠিত করেছে, এবং সেটা করেছে সারা দেশব্যাপী যে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক পদ্ধতিতে গণহত্যাটা চলছিল তার অংশ হিসেবে তারা করেছেন। আসামি পক্ষের একজন আইনজীবী বলছেন, গুলি করা পুলিশ সদস্য চঞ্চল চন্দ্র সরকার নয়, তিনি সে সময় রামপুরা টিভি চ্যানেলের 3 নম্বর গেটে অবস্থান করছিলেন। ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল নম্বর 1 এখানে আসামি চঞ্চল সরকার, ফর্মার এএসআই রামপুরা, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, চার্জ হিয়ারিং ডেট ছিল। আমরা চার্জ হিয়ারিংটা মাত্র ওপেন করেছি। অন দ্য আদার হ্যান্ড প্রসিকিউশন বলে গেছেন মাননীয় আদালত আমাদেরকে আগামী মঙ্গলবার দিন পরবর্তী চার্জ শুনানির জন্য নির্ধারণ করেছে। এদিন আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ট্রাইব্যুনাল। পরে চিফ প্রসিকিউটর বলেন, 23 জন তদন্তকারীর পক্ষে সারা দেশ থেকে খুঁজে আসামি ধরা সম্ভব নয়। এটার অর্থ এই নয় যে এর মাধ্যমে পুলিশকে দিয়ে আর গ্রেপ্তার করানো হবে না, সব গ্রেপ্তারই তদন্ত সংস্থা করবে, এটা বাস্তবসম্মত নয়। এই বিষয়টা আদালত বোঝার জন্য জানতে চেয়েছেন, আমরা ব্যাখ্যাটা দিয়েছি। এদিকে চানখারপুলের 6 জনকে হত্যা মামলায় 6ষ্ঠ দিনের মতো সাক্ষ্য জেরা অনুষ্ঠিত হয়। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন। সঙ্গে ছিলেন পলিটিক্যাল কাউন্সিলর অ্যান্টন চেরনোভা।
সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের বাসভবনে যান রাষ্ট্রদূত। এ সময় মস্কোতে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্সে যোগ দিতে আমন্ত্রণ জানালে সম্মতি দেন শফিকুর রহমান। বৈঠকে তারা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, দুই দেশের সম্পর্ক, বিনিয়োগ এবং স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে খোলামেলা আলোচনা করেন। ভবিষ্যতেও বাংলাদেশের প্রতি দৃঢ় সমর্থন রাখার কথা জানান রাষ্ট্রদূত। একই সঙ্গে বিনিয়োগ বাড়ানোর আশ্বাসও দেন। বৈঠকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে সড়ক পথের পাশাপাশি এবার রেলপথ অবরোধ করেছে স্থানীয়রা। বন্ধ রয়েছে ঢাকা খুলনা রুটে ট্রেন চলাচল। অন্যদিকে বাগেরহাটে আসন বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে হরতাল। গাছের গুড়ি ফেলে ঢাকা বেনাপোল ও খুলনা ঢাকা রেলপথ অবরোধ, আগুন জ্বালিয়ে বিক্ষোভ। ফরিদপুর 4 আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়ন কেটে ফরিদপুর 2 আসনে সংযুক্ত করার প্রতিবাদে ও পুনর্বহালের দাবিতে এ বিক্ষোভ করেন স্থানীয়রা। তাদের অভিযোগ, পরিকল্পিতভাবে 2 ইউনিয়নকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। যে 2টি ইউনিয়ন কেটে নেওয়া হয়েছে সেই 2টি ইউনিয়ন অত্যসত্বর আমাদের ভাঙ্গার সাথে যুক্ত করে দিতে হবে। আমাদের এই দাবি মানানো হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই অবরোধ তুলব না। এছাড়া বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকা বরিশাল ও খুলনা মহাসড়ক অবরোধ করেন এলাকাবাসী। এ সময় মহাসড়কের 5টি স্থানে গাছের গুঁড়ি ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করায় সম্পূর্ণ বন্ধ হয়ে যায় যান চলাচল। মাধবপুরবাসী হামিরদি ইউনিয়নের লোক, আমরা প্রয়োজনে জীবন দিয়ে দেব, কিন্তু আমাদের সীমানা আমরা ছাড়বো না। এই ঐতিহ্যবাহী হামিরদি আলগিকে না ফেরা পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। এদিকে বাগেরহাটের সংসদীয় 4টি আসন পুনর্বহালের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে গাছের গুঁড়ি ফেলে দ্বিতীয় দিনের মতো হরতাল পালন করেন স্থানীয়রা। এ সময় হরতালের সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল করেন জামায়াত, বিএনপি এবং সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। আমাদের 4টি আসন ফিরে পাওয়ার জন্য আমরা যে কোনো ধরনের আন্দোলনে আমরা যাব। তারা কোনো নোটিশ না দিয়ে বাগেরহাটে মানুষের কোনো গণশুনানি না করে তারা যেটা করেছে সম্পূর্ণ বেআইনি। স্বৈরাচারী নির্দেশনা, স্বৈরাচারী প্রজ্ঞাপন এটা জারি রয়েছে। সুতরাং বাগেরহাটবাসী এটা মানে না, এটা আমরা প্রত্যাখ্যান করছি। এর আগে 10 সেপ্টেম্বর সকালে শুরু হওয়া হরতালের সমর্থনে রাতেও সড়কে আগুন জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। এই মুহূর্তে ঢাকা বরিশাল মহাসড়কের ভাঙ্গায় আছেন সহকর্মী শিকদার সজল এবং বাগেরহাটের আদালত চত্বরে আছেন রিপোর্টার আলী আকবর টুটুল। সরাসরি প্রথমে যাচ্ছি সজলের কাছে। সজল, ক্ষোভে উত্তাল কিন্তু এই ফরিদপুরের ভাঙ্গার রাজপথ। 3 দিন ধরে চলছে এই অবরোধ। আর এই অবরোধের পাশাপাশি কিন্তু এই যে ঢাকা খুলনা এবং ঢাকা বরিশাল মহাসড়কে অবরোধ করে এখানে কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন করছে এই এলাকাবাসী। পাশাপাশি আজকে ঢাকা থেকে বেনাপোলের যে রেলপথ রয়েছে সেটিও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং অবরোধ করে কিন্তু বিক্ষোভ করছে এলাকাবাসী। এই যে ফরিদপুর 4 আসন, এই ফরিদপুর 4 আসন ভাঙ্গা, সদরপুর এবং চরভদ্র আসন, এই 3টি উপজেলা নিয়ে গঠিত এই ফরিদপুর 4 আসন। এই ভাঙ্গা উপজেলার 2টি ইউনিয়ন, আলগি এবং হাবিরদি ইউনিয়ন, এই 2টি ইউনিয়ন কেটে ফরিদপুর 2 আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে এবং এই যে পুনরায় এই 4 আসনে আবার এই 2টি ইউনিয়নকে পুনর্বহালের দাবিতে কিন্তু এই রাজপথে নেমেছে হাজারো মানুষ। আজকে সকাল ঠিক 7টা থেকে কিন্তু এই অবরোধ কর্মসূচি চলছে এবং পাশাপাশি এই মহাসড়কের পাশাপাশি কিন্তু রেলপথও আজকে অবরোধ করে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এই যে জনতা, হাজারো জনতা, তাদের একটাই দাবি যে এই যে 2টি ইউনিয়ন রয়েছে, এই 2টি ইউনিয়ন ফরিদপুর 4 আসনে পুনরায় আবার পুনর্বহাল করতে হবে। না করা পর্যন্ত কিন্তু এই অবরোধ কর্মসূচি কিন্তু তারা চালিয়ে যাবে। এই মহাসড়ক 2টি এবং এই রেলপথ বন্ধ হওয়ার ফলে কিন্তু রাজধানী ঢাকার সাথে দক্ষিণবঙ্গের যে 21 জেলা তার যোগাযোগ কিন্তু সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে রয়েছে এবং যান চলাচল বন্ধ রয়েছে এবং ভোগান্তিতে পড়েছে কিন্তু এই যারা এই যাত্রী সাধারণ। তবে যারা এই এলাকাবাসী তারাও চাচ্ছে না যে এমন ভোগান্তি যাত্রীদের হোক।
তারা চাচ্ছেন যে আমরা 3 দিন ধরে যে আন্দোলন চালিয়ে যাচ্ছি, এই আন্দোলনে আমাদেরকে এই ফরিদপুর 4 আসনে যে 2টি ইউনিয়ন কেটে নেওয়া হয়েছে, সেই 2টি ইউনিয়ন পুনরায় আবার পুনর্বহাল করে গেজেট প্রকাশ করা হোক। এইটা খুব দ্রুতই যদি প্রকাশ করা না হয়, তাহলে কিন্তু এই আন্দোলন আরো কঠোর আন্দোলনে পরিণত করবে এই এলাকার হাজারো মানুষ, এমনটাই কিন্তু বলছেন তারা। এই ছিল ফরিদপুরে মহাসড়ক অবরোধের সর্বশেষ। আমরা এই মুহূর্তে যাব বাগেরহাটে, সেখানে আছেন সহকর্মী টুটুল, তিনি জানাবেন সেখানকার খবর। বাগেরহাটে 4টি আসন থেকে একটি আসন কমিয়ে নেওয়ার কারণে বাগেরহাটে আসলে উত্তাল। এখানে রাজনৈতিক ব্যক্তি সহ সর্বস্তরের মানুষ কিন্তু তাদের ন্যায্য অধিকার দাবির আদায়ের লক্ষ্যে কিন্তু সকাল থেকেই কিন্তু আসলে রাজপথে নেমেছেন এবং মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা কিন্তু গাছের গুঁড়ি এবং আগুন জ্বালিয়ে এবং রাস্তায় বেঞ্চ রেখে এবং সকল কিন্তু অবরোধ করেছে এবং হরতাল পালন করছে। আমরা যদি বলি যে বাগেরহাটের আসলে 1970 সালে যে 4টি আসন ছিল, সে 4টি আসন হঠাৎ করে একটিকে কমিয়ে দেওয়ার কারণে আসলে মানুষের যে ভিতরে যে ক্ষোভ অসন্তোষ এটা ছড়িয়ে পড়েছে। এখানকার সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতৃবৃন্দ কিন্তু তারা কিন্তু সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে 48 ঘন্টা হরতাল। সেই হরতাল কিন্তু এখন চলছে। আমরা দেখছি যে আসলে গতকালকে যে অবস্থা ছিল তার চেয়ে আজকে আরো অনেকটা আসলে আমরা দেখেছি যে আসলে হরতালে মানুষ রাস্তায় আরো নেমেছে এবং একাধিক জায়গায় কিন্তু তারা কিন্তু অবরোধ করে এবং সবকিছুই স্থবির হয়ে রয়েছে। আমরা যদি বলি যে এখানে কোনো দূরপাল্লার বাস বা অভ্যন্তর রুটে কোনো যানবাহন চলাচল করছে না এবং দোকানপাট সবকিছু বন্ধ রয়েছে। তাদের একটাই দাবি যে 4টি আসন তারা পূর্ণবহলের দাবি করছেন এবং এখানে যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু বলছেন যে আসলে যে কোনো বিনিময় হোক না কেন আমাদের আসন ফিরিয়ে দেওয়া দরকার এবং ফিরিয়ে দিতে হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন। যদি একটু বলি যে আসলে মোংলা বন্দর এবং মোংলা ঘোষিয়াখালী চ্যানেলে যে নৌ চলাচল সেটাও কিন্তু আসলে বন্ধ করে দিয়েছে গতকালকে থেকে। এক পর্যায়ে যদি বলি যে এক ধরনের একেবারে অচল বাগেরহাট, এই অচল বাগেরহাটকে আসলে এই জায়গাটায় তারা বলছে যদি এর মধ্যে যদি এবং সিএসি যদি এই সিদ্ধান্ত না নেয় এবং তাহলে কিন্তু আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন। এবং যদি বলি যে আসলে বাগেরহাটের যে নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু বলছেন যে সবশেষ এবং যে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা রয়েছে তার হস্তক্ষেপ কামনা করছেন এখানকার মানুষ এবং তারা দ্রুত এই আসন ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছেন। এই ছিল আমার কাছে বাগেরহাটে হরতাল চলাকালে সবশেষ খবর। বাগেরহাট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আলী আকবর টুটুল এবং তার আগে ফরিদপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শিকদার সজল। গাজীপুরে বেতন ভাতার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ ছিল। সকাল 7টার দিকে মহানগরীর বাসন থানাধীন দিঘিরপাড় এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিনওয়ান গার্মেন্টসের 1.5 শতাধিক শ্রমিক কর্মচারী। এতে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। শ্রমিকদের অভিযোগ, তাদের আগস্ট মাসের বেতন নির্ধারিত সময় 10 সেপ্টেম্বর পরিশোধের কথা থাকলেও তা হয়নি। এমনকি কারখানার মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে না পাওয়ায় ম্যানেজমেন্টেও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। প্রায় 1 ঘন্টা পর পুলিশের আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নিলে স্বাভাবিক হয় যান চলাচল। দুপুরের সময় আরও থাকছে। নেপালে সরকার পতনের আন্দোলনে 3 দিন হোটেল বন্দি থাকার পর দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল, সেনাবাহিনীর বিশেষ সহযোগিতা। কক্সবাজারের মহেশখালীর পাহাড়ে যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি। পুড়িয়ে দেওয়া হয়েছে সন্ত্রাসীদের 5টি আস্তানা। সকাল থেকে সন্ত্রাসী ও অস্ত্রের সন্ধানে মহেশখালীর গহীন পাহাড় ঘিরে ফেলে পুলিশ, র্যাব ও নৌবাহিনীর 220 সদস্য। এরপর চালানো হয় অভিযান। সন্ধান মেলে সন্ত্রাসীদের 5টি আস্তানার। জব্দ করা হয় 10টি অবৈধ অস্ত্র ও 30 রাউন্ড গুলি। পুড়িয়ে দেওয়া হয় সব আস্তানা। উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। নেপালে সরকার বিরোধী আন্দোলনে 3 দিন হোটেল বন্দি থাকার পর অবশেষে দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেনাবাহিনীর বিশেষ বিমানে করে দুপুরে দেশে ফিরবেন জামাল ভূঁইয়ারা। 9 সেপ্টেম্বর নেপালের বিপক্ষে দ্বিতীয় ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের, তবে দেশটিতে সরকার বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়লে স্থগিত করা হয় সেই ম্যাচ। সেই দিনই দেশে ফেরার চেষ্টা করে জাতীয় দল, তবে নেপালের ত্রিভুবন বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে গেলে হোটেলবন্দি হয়ে পড়েন হাভিয়ার কাবরেরার দল। হোটেলে আক্রমণের শিকার না হলেও আতঙ্কের মধ্যে দিন কাটতে থাকে
তাদের। অবশেষে গতকাল আবারও নেপাল বিমানবন্দরের কার্যক্রম শুরু হলে ফুটবলারদের ফেরানোর উদ্যোগ নেয় বাফুফে। সেখানে বিশেষ সহযোগিতা দেয় বাংলাদেশ সেনাবাহিনী। হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযানে নামছে বাংলাদেশ। ব্যাটিং বোলিং প্র্যাকটিস করলেও ফিল্ডিংয়ে বাড়তি গুরুত্ব দিয়েছে টাইগাররা। পরিসংখ্যান কিংবা অতীত ভুলে এই ম্যাচেই পূর্ণ মনোযোগ লিটন দাসের। ম্যাচটি শুরু হবে আজ রাত 8:30টায়। এশিয়া কাপে আলোচনা বেশি গরম নিয়ে। রাতেও 40 ডিগ্রির বেশি তাপমাত্রা। এই কারণে কন্ডিশন নিয়ে বেশি ভাবতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। একই সঙ্গে ভাবতে হচ্ছে সুপার 4 সমীকরণ নিয়েও। প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় তুলে নিয়ে আফগানিস্তান আছে সুবিধাজনক অবস্থানে। হংকংকেও বড় ব্যবধানে হারানোর লক্ষ্য বাংলাদেশের, যদিও তাদের বিপক্ষে বাংলাদেশের আছে হারের তিক্ত অভিজ্ঞতা। এই ম্যাচে একাদশে জায়গা পেতে পারেন শামীম পাটোয়ারি এবং রিশাদ হোসেন। এছাড়াও তৃতীয় পেসার হিসেবে থাকার সম্ভাবনা আছে তানজিম সাকিবের। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পুরুষ মানুষ ইন্ট্রুডার কিভাবে আমাদের হলের ভিতরে আসতে পারে, অনিয়মতান্ত্রিকভাবে মেয়েদের হলে প্রবেশ করলো, এটার কোনো উত্তর এখন পর্যন্ত আমরা পাইনি। জাকসু নির্বাচনে উত্তেজনা। পুরুষ প্রার্থীরা ঢোকায় ফজিলাতুন্নেসা হলে ভোট বন্ধ ছিল 1 ঘন্টা। জাহানারা ইমাম ও তাজউদ্দিন হলে উত্তেজনা, পাল্টাপাল্টি অভিযোগ। সংসদ ছাড়া সংবিধান সংশোধন বৈধ হবে না, মন্তব্য সালাউদ্দিনের। সংস্কার বাস্তবায়ন প্রক্রিয়া ঠিক করার আহ্বান হাসনাতের। ফেব্রুয়ারিতে ভোট না হলে ঝুঁকি দেখছেন সাইফুল হক। এবং জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক। সংস্কারের সাফল্যে নির্ভর করছে দেশের ভবিষ্যৎ, মন্তব্য আলী রিয়াজের। এই ছিল দুপুরের সময়ে। সঙ্গে থাকুন সময়ের।